এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমি কিছু জানি না। দাদি এমন কইরো না, হাসেম ফুপা ভালো মানুষ, তার ক্ষতি আল্লাহ সইবে না। তুমি জানলে কও সে কই আছে। শামসুন্নাহার চুপ করে রইল। সিঁড়িতে ছুটে গেল সাজাদ আর জাহাঙ্গীরের কাছে। একইভাবে অনুনয় করলেও ওরাও নীরব রইল। সিঁড়িতে হাল ছেড়ে দিল। সবাইকে ঠেলে গাড়িতে তুলবে এমন সময় খবর এলো হাসেমকে পাওয়া গেছে। রাস্তার উপরে বড় পুকুরের পাড়ে পড়ে আছে সে। পুলিশের গাড়ি নিয়ে ছুটল রুজাইফ। আদমরা হাসেমকে নিয়ে হাসপাতালে এসেছে রুজাইফ। জ্ঞানহীন হাসেমের গলায় গভীর দাগ। সম্ভবত তাকে গলায় ফাঁস দিয়ে মারতে চেয়েছিল কেউ। রোজাইব দাঁতে দাঁত চেপে রাগ সামলালো। এখন জলের মতো পরিষ্কার সবকিছু। হাসিমকে মেরে ফেলতে চাইছিল ওরা। আবারও এত দুঃসাহস! পুলিশ জানালো হাসিমের জ্ঞান ফিরলে তার কাছে থেকে বয়ান নিয়ে আসামিকে গ্রেফতার করবে তারা। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরদিন হাসিম কথা বলার পর্যায়ে এলে পুলিশ তার জবানবন্দি নিতে এলো। সে জানালো জাহাঙ্গীর তাকে নিয়ে গেছিল গ্রামের জমি দেখাতে। শুরুতে যেতে না চাইলেও পরে জাহাঙ্গীর একা বলে অন্যায় করলে যেতে রাজি হয়। সেখান থেকে ফিরতে রাত হয়ে গেল। পুকুরের কাছাকাছি পৌঁছাতেই কে যেন তার মাথায় বাড়ি দেয়। সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তার সাথে কি হয়েছে সে বলতে পারে না। রোজাক বলল, দেখলেন তো অফিসার, ও বাড়ির লোকেরা কেমন। ওদের বিরুদ্ধে এবার হত্যা মামলা করব আমি। ইন্সপেক্টর ইতস্তত বোধ করে। স্যার, আপনাদের পরিবারের মধ্যে ব্যাপার নিজেরা মিটিয়ে নিলে হতো না? রোজাইফ রেগে গেল। ওরা আমার পরিবার নয়, ওদের সাথে মিটমাটের প্রশ্নই আসে না। আপনি দ্রুত ওদের গ্রেফতার করুন। ইন্সপেক্টর বাধ্য হয়ে বলল, যেমন আপনার ইচ্ছা। চলুন, আমি যাচ্ছি আপনার সাথে, এখন আর কোনো অজুহাত নাই। বারে এসে শোনা গেল জাহাঙ্গীর আর সাজেদ পালিয়েছে কাল রাতেই। দুই ভাইকে না পেয়ে বাকিদের তুলে নিতে চেয়ে বিপাকে পড়ল ওরা। সে যদি পথ রোধ করে দাঁড়ালো। নিজের বাবাকে কিছুতেই থানায় নিয়ে যেতে দেবে না সে। তার একটাই কথা, বাবা কিছু করেনি। সে যদি ফজিলাতুন্নেসাকে অনুরোধ করলেও সে আমলে নেয়নি। পরে বাধ্য হয়ে রোজাইফের কাছে এসেছে। রোজাইফ রুমের দরজা আটকে বসেছিল। সে যদি বলল, দরজা না খুললে আমি এখনই নিজের হাত কয়টা ফলম। কাটো। বন্ধ দরজার উপাস থেকে উত্তর দেয় রোজাইফ। সেজুদের আর্তনাদ শোনা গেল। রোজাইফ বসে থাকতে পারে না। দ্রুত দরজা খুলে দেখলো সেজুতে চুপ করে বসে আছে। হাত কাটা নিছক বাহানা, আওয়াজটা ইচ্ছাকৃত ছিল। নিজেকে বোকা আবিষ্কার করে রোজাইফের মেজাজ তেতো হলো। সে ঘরে ঢুকে দরজা লাগাবে তার আগে সেজুতে দরজা ঠেলে ঢুকলো। এমন কাপুরুষের মতো লুকিয়ে আছেন কেন? রোজাইফ এগিয়ে এসে সেজুদের চোয়াল চেপে ধরলো শক্ত করে। একদম বাজে বকবে না, আমি মোটেও কাপুরুষ না। কাপুরুষ তোমার বাপ চাচারা, না হলে ভেগে গেল কেন? সেজুতে সেসব আমলে নিল না। গোয়ারের মতো মাথা নাড়ে। এত কিছু বুঝি না, আমার আব্বারে থানায় নিতে দিমু না, আপনি গিয়া থামান। পারবো না, অন্যায় করছে, সাজা পেতে হবে। সেজুতে রেগে গেল। আপনি জানেন আব্বা এমন কিছু করে নাই, মিথ্যা অভিযোগে তাকে ফাঁসাবেন? লজ্জা করে না? না, করে না। রোজাইফ কোনোভাবেই নরম হচ্ছে না দেখে সেজুতে ওর পায়ে পড়ে গেল। আল্লাহর দোহাই লাগে, এমন কইরেন না। আব্বার মান সম্মানের প্রশ্ন। অপরাধ করছে চাচারা, আব্বা কেন ফাঁসবো? আপনি ওদের বলেন আব্বার দোষ নাই কোনো। রোজাইফ পা সরিয়ে নিতে চাইল। পা ছাড়ো সেজতি, কি করছো? সেজুতে মাথা নেড়ে আরো শক্ত করে পা চেপে ধরে। ছাড়ুম না। আপনি আগে আব্বাকে ছাইরা দিতে কন। আপনি যা কইবেন আমি করুম শুরুম, কিন্তু আমার আব্বারে কিছু কইরেন না। রোজাইফকে বিচলিত দেখায় এই মেয়েটা দিন দিন ওর দুর্বলতায় পরিণত হচ্ছে। প্রমাণ থাকা সত্ত্বেও ওদের ছেড়ে দেওয়া মানে অপরাধীকে প্রশ্রয় দেওয়া। এই মেয়েটার জন্য এখন তাই করতে হবে মনে হয়। রোজাইফ বলল, যা করতে বলবো তাই করবে? সেজুতে মাথা দোলায়। রোজাইফ বলল, মুখে বলো, পরে যদি অস্বীকার করো? সেজুতে বলল, অস্বীকার করুম না। আপনি যা কইবেন তাই করুম। ঠিক তো? ঠিক ঠিক ঠিক, 3 বার কইলাম। আপনি আব্বারের নিতে দিয়েন না। সেজুতে অস্থির হলো। রোজাইফ উঠে দাঁড়ায়। আজ রাতে সেজে গুজে আমার রুমে আসবে, তুমি রাজি আছো? সেজুতে না বুঝেই বলল, জি আছে। পরক্ষণে পা ছেড়ে উঠে দাঁড়ালো। বিস্মিত হয়ে ঢুক গিলে বলল, কি কইলেন আপনি? রাইতে আপনার রুমে আসুম? আসবে।
রাজি না থাকলে এখনই বলো, পরে পোল্টি নিলে কিন্তু খারাপ হবে। সেজুতে দ্রুত মাথা দোলায়। না না না, রাজি আছি। আপনি যা কইবেন তাই সই। আমার আব্বারে কিছু কইরেন না খালি। মনে থাকলে ভালো। বলেই রোজাইফ চলে গেল। ইন্সপেক্টরকে জানালো তার অভিযোগ কেবল জাহাঙ্গীর আর সাজিদের বিরুদ্ধে, কাজেই তাদের গ্রেফতার করার চেষ্টা করুক, বাকিরা অপরাধী ধরতে সাহায্য করবে। এই শর্তে আপাতত ওনাদের ধরা হবে না। পুলিশ মেনে নিয়ে চলে গেল। ফজিলাতুন্নেসা রোজাইফের সিদ্ধান্তে খুশি হতে পারল না। রুষ্ট হয়ে বলে ফেলল, কাজটা ঠিক করলি না রোজাইফ। এই মহিলা হইল আসল কালপিট, ওর বুদ্ধিতে সব হয়। রোজাইফ এগিয়ে এলো, দিদাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার উপর ভরসা রাখো দিদা, আমি ওদের উপযুক্ত শাস্তি দেব। ফজিলাতুন্নেসা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, যা ভালো বুঝিস কর। নিস্তব্ধ রাতে চারিদিকে শুনশান নীরবতা। দরজায় খুর করে আওয়াজ হতেই রোজাইফ উঠে বসলো। শুয়ের দ্বারা টান টান করে দরজায় তাকিয়ে রইল। কিছুক্ষণের মধ্যে একটা মেয়েলি অবয়ব দেখা গেল। ঘরে ঢুকেই দরজা আটকে দিল সে। রোজাইফের ঠোঁটের কোণে আবছা হাসি। স্বাভাবিক কণ্ঠে বলল, আমি জানতাম তুমি আসবে, এসো আমার কাছে। সে যদি পায়ে পায়ে এগিয়ে এলো। রোজাইফের সামনে দাঁড়ালো নিশ্চুপ। রোজাইফ ওর হাত ধরে টেনে পাশে বসিয়ে দিল। আবছা আলোয় মুখটা দেখলো, ভীত চমকিত মুখে বিষাদের ছায়া। রোজাইফ ওর চিবুক ধরে মুখটা তুলে ফিসফিস করলো, কি হয়েছে, এত চুপচাপ কেন? আপনি এত রাইতে কেন ডাকছেন আমারে? তুমি তোমার বাবাকে কতটা ভালোবাসো সেটা দেখতেই ডেকেছি। সে যদি রোজাইফের দিকে তাকালো। মানুষটা কেমন করে যেন তাকিয়ে আছে। সেরুতের বুক টিপ টিপ করে। সে কম্পিত কণ্ঠে বলল, এত রাইতে একটা জোয়ান মেয়েকে এইভাবে রুমে ডাকার মানে জানেন? কেউ টের পাইলে আমার কত বদনাম হইব। আপনি কি কিছুই ভাবেন না? রোজাইফ হাসলো। কিন্তু তোমার দাদি তো এটাই চাই, তোমাকে আর আমাকে একসাথে রেখে বদনাম করতে। সে যদি অবাক হয়ে তাকালো। ওর কান দুটো ঝাঁঝা করে উঠলো এমন কথা শুনে। দাদি যখন বলেছিল তখন এতটাও খারাপ লাগেনি, কিন্তু এখন রোজাইফের মুখে কথাটা শুনে ভীষণ লজ্জা লাগলো। সে আধারে মুখ লুকালো। রোজাইফ তা টের পেল বেশ ভালোভাবেই। সে সেজুদের কানের কাছে ফিসফিস করলো, তুমিও দাদির কথা শুনে আমাকে সিরিয়াস করেছো অনেকবার, ভুলিয়ে ভালিয়ে কাজ উদ্ধার করতে চেয়েছো। তুমি কি ভেবেছিলে আমি কিছু জানবো না? সেজুদের মনে হলো মাটি ফাঁক হলে এই মুহূর্তে সে মাটির তলদেশে ঢুকে যেত। এতটা লজ্জা সে তার জীবনে পায়নি। রোজাইফ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে সেজুদের লাজকতা। ভাবলাম সবসময় তোমাকে সুযোগ না দিয়ে মাঝে মাঝে নিজেরও সুযোগ নেওয়া উচিত। সেজুদি নিজেকে বাঁচাতে মরিয়া হলো। আব্বার জন্য কথা দিছিলাম আপনারে, তাই আসলাম। আপনি কিন্তু আমারে ব্ল্যাকমেল করতেছেন। রোজাইফ ভ্রু নাচালো। সত্য? তাহলে তো ব্ল্যাকমেইলটা ভালো মতো করা উচিত। বলো, বাবার জন্য কি কি করতে পারবে? নিজের মান সম্মান খোয়াতে রাজি আছো? সেজুদি ভীত চোখে চাইলো। কি করে সব? মাইরা ফেলতে চান আমারে? রোজাইফের মুখের হাসি গায়েব হলো। মেরে ফেলতে চাইবো কেন? জানতে চাইছি বাবার জন্য কতটা করতে পারবে। দাদির কথা শুনে এ বাড়িতে থাকছো, আমার উপর নজর রাখছো, তাই ভাবলাম বাবার জন্য নিশ্চয়ই আরো অনেক কিছু করতে পারবে। সেজুদি আমতামতা করে, কি চান কন্ত? তোমাকে আমার পাশে চাই। এতদিন দাদির কথায় অনেক কিছু করেছো, এবার আমার কথায় অল্প কিছু করবে, পারবে না? সেজুদি চুপ করে থেকে বলল, কেন করুম আপনার জন্য? কে আপনি আমার? রোজাইফ হাসলো। আমার জন্য করবে, কারণ আমি তোমার বাবাকে বাঁচিয়ে রাখবো। তুমি কি জানো তোমার দুই চাচা তোমার বাবাকে সবকিছু থেকে বঞ্চিত করার কথা ভাবছে, আর তাতে তোমার দাদির সায় আছে। সেজুদি দ্রুত গতিতে মাথা নাড়ে। কোনোদিন সম্ভব না। চাচারা আব্বারে অনেক ভালোবাসে, তার আব্বারে ছাড়া কিছু করবো না। রোজাইফ কিছুক্ষণ ঠোঁট টিপে থেকে বলল, যদি করে তাহলে কি করবে? সেজুদি চুপচাপ বসে রইল খানিকক্ষণ, তারপর মৃদু স্বরে বলল, এমন হইলে ওদের পুলিশে দিব। আমার আব্বা সারা জীবন ওদের জন্য চিন্তা করছে। ওরা যদি আব্বার কথা না ভাবে তাইলে আমিও ভাববো না। রোজাইফের মুখে হাসি ফুটলো। গুড, এমন কিছু শুনতে চাইছিলাম। রোজাইফ সেজুদের হাতে হাত রাখতে সেজুতে কেঁপে উঠে হাত সরিয়ে নিতে গেলে রোজাইফ তার হাত আঁকড়ে ধরলো। ঈদে তো সালামি পাওয়ার আশায় গলা ধরে ঝুলে গেছিল, এখন এত লজ্জা পাচ্ছ কেন? সেজুদের কান আবারও গরম হলো। রাগ করে বলে ফেললো, আপনি এত খারাপ কেন? তুমি ভালো যে তাই। সেজুতে ফিক করে হেসে দিল। এত পটাইতেছেন কেন? সবসময় তো দৌড়ানির ওপর রাখেন। রোজাইফ ওর আরেকটু ঘনিষ্ঠ হলো। দু হাতে সেজুদের চিকন কোমর আঁকড়ে ধরে শরীরের সাথে মিশে নিল। সেজুদের পিঠ ঠেকেছে রোজাইফের বুকের সাথে।
যা বুঝতে পেরে মেয়েটার যেন বেহুশ হওয়ার দশা। সেটাতেই আমলে কেঁপে উঠে কম্পিত গলায় ডাকলো, কি করেন? ছাড়েন আমারে, যাইতে দেন। রোজাইফের জড়ানো কণ্ঠে জবাব দিল, ছাড়বো না। আজ রাতে আমার সাথে থাকতে হবে তোমাকে। মাথা খারাপ হয়েছে আপনার? মাথা শরীর দুটোই খারাপ। তুমি ভালো করে দাও। আমি কেমনে ভালো করুম? ছাড়েন তাড়াতাড়ি। সে যদি রোজাইফকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু রোজাইফকে 1 ইঞ্চিও সরাতে পারল না। বরং রোজাইফ আরো শক্ত বাঁধনেই বাঁধল তাকে, হুমকি দিল, এইভাবে নড়াচড়া করলে কিন্তু আরো কঠিন সাজা হবে। যাইতে দেন, কেউ টের পাইলে বিপদ হবে। কেউ টের পাবে না। বাসায় তো কেউ নেই, তো কে টের পাবে? শোনো, আমাকে ঘুম পাড়িয়ে যাবে তুমি। আজ অনেক খাটুনি গেছে আমার। বলে রোজাইফ ওকে আর একটু নিবিড় করে ধরল। সে জ্যোতির হাঁসফাঁস লাগে, সে ছটফটে উঠল। এমন করেন কেন? সব সময় জড়ায় ধরেন, আবার কষ্ট লাগে না? রোজাইফ আলগোছে সে জ্যোতির কাঁধে না ঘষল। আমার কষ্ট বোঝো তুমি? বুঝলে এত জ্বালাতে? সে যদি আমলে কেঁপে উঠল রোজাইফের স্পর্শে। কোমরের উপর রাখা ওর হাতটা জোরে চেপে ধরল। আমি জ্বালাই আপনারে? রোজাইফ ফুট করে সের দিকে ঘুরে নিল। সামনাসামনি বসে ওর চোখে চোখ রেখে বলল, অনেক জ্বালাও। জ্বালানি পুড়িয়ে ছারখার করে দাও। সে জ্যোতির অভিমান হলো, ঠোঁট উল্টে বলল, তাইলে আমারে ঘরে থাকতে দিচ্ছেন কেন? তারাই দিলেই পারেন। সে জ্যোতির অভিমানে মুখের দিকে তাকিয়ে রোজাইফের বুক ধরফর করে। এই মেয়েটা কি কিছুই বোঝে না? তারা তো অন্যায় রোজাইফকে দেখেও দেখে না কেন? একটা বার কি ভাবে না সে জ্যোতি? না বোঝার মতো এতটা ছোট তো না সে। রাগ হলো তার, গম্ভীর হয়ে বলল, ঠিক আছে, চলে যেও কাল। আর আটকে রাখবো না। দিন 2 পর হাসিম বাড়ি ফিরে এলো। সে যদি চলে গেল নিজের বাড়িতে। কেউ আটকায়নি তাকে। রোজাইফ কঠিনভাবে নিষেধ করে দিয়েছে কেউ যেন সে থেকে না আটকায়। নাদিরা কিছুটা গাইগাই করলেও ভাইয়ের উপর দিয়ে কথা বলতে পারল না। সাজেদ আর জাহাঙ্গীর পলাতক। তার মধ্যে রোজাইফ সম্পদ বুঝিয়ে দিতে চাপ দিল মাজিদকে। সুযোগ পেয়ে শামসুন নাহার শর্ত দিল, জাহাঙ্গীর আর সাজেদের বিরুদ্ধে অভিযোগ তুলে নিলে সম্পদ বুঝিয়ে দেব। রোজাইফ অনার ভাবে বলল, আগে সম্পদ বুঝিয়ে দিক, তারপর অভিযোগের ব্যাপারে ভেবে দেখব। শামসুন নাহার বড্ড বাকায়দায় পড়েছে। একদিকে 2 ছেলের জন্য মন পড়ে, আরেকদিকে তাদের বউদের অশান্তি। দিন রাত শ্যামলীর সাথে ঝগড়া খোঁজাখুঁজি চলছে। শ্যামলী বুক বুঝে সহ্য করলেও সে যদি সহ্য করছে না। সে দুপদাপ চাচিদের মুখের উপর জবাব দিচ্ছে, যার ফলে তেলে বেগুনে জ্বলে উঠছে লাকি আর খুকু। সে যদি নামে উল্টাপাল্টা কথা বলে বাড়ি মাথায় তুলেছে। সেদিন স্কুল থেকে বাসায় ফিরতেই মাজিদের কানে এলো লাকি শিশুটিকে নিয়ে উল্টাপাল্টা বকেছে। মাজিদের মেজাজ খারাপ হয়ে গেল। সে চেঁচিয়ে উঠল, তোমার এত বড় সাহস আমার মেয়েকে নিয়ে উল্টাপাল্টা কথা বলো? লাকি আদব লেহাজ ভুলে জবাব দিল, কমো না কেন? আপনারে 2 ভাইকে পুলিশ ধরতে চাই, আর আপনার কিছু কয় না কেন? কিসের খাতিরে? মাজিদ হতভম্ব গলায় বলল, কি কইতে চাও তুমি? কিসের খাতিরের কথা কও? ওরে হাশেমের ক্ষতি করতে চাইছে, আমি তো কিছুই জানি না। আমারে কেন ফাঁসাইব? লাকি বলল, আপনি জানেন না মানে? আম্মা কইছে। ও না, আম্মা কইছে না গো, ওকে সম্পদ দিব না, ওইগুলা সব আমাগো পোলা পানের। আপনি সাধু সাইজা ওই পোলার লগে খাতির করেন, তারে হাত রাখার লাগিয়া টাকা পয়সা দেন। ওরা সূত্র জানার পরও আপনার মাইয়া ওই বাড়িতে থাকে, ওদের লগে খাই দাই বেড়ায়। কি মনে করছেন কিছুই বুঝি না আমরা? এখন আমার ওগো সম্পদ বুঝাই দেওয়ানের লাইগা ব্যস্ত হইছেন? তো কি করবো? আব্বা নিজে ওগো সম্পদ দিছে, এখন আমি কি করার আছে? আর সে যদি আমি ওইখানে থাকতে দিতে চাই নাই, আম্মা জোর কইরা বইলা আমার মাইয়া ওই বাড়িতে থাকছে। আর সাধু সাইজেন না, সবই বুঝি আমরা। ঘাসে মুখ দিয়া চলি না তো, সবই তো দেখি এই চোখে। মাজিদ হতবুদ্ধি হয়ে বলল, কি বোঝো? লাকি দাঁতে দাঁত চেপে তাচ্ছিল ভরে হাসলো। আপনি নিজের ভাই করে বাদ দিয়া একা একা সম্পদ হাতানোর চিন্তা করতেছেন, তাই মাইয়া লালাইয়া দিছেন ওই পোলার পিছনে। 2 জন মিলামিশা জমি জমা ভাগ কইরা খাওয়ার মতলব করতেছেন। নইলে সবার বিরুদ্ধে অভিযোগ করে আপনি বিরুদ্ধে করে না কেন? কেন পুলিশ আপনার ধরলো না? শ্যামলী এগিয়ে এলো। লাকি, অনেকদিন ধইরা তোমার এইসব আজে বাজে কথা শুনতেছি। কিছু কই না বইলা যা খুশি তাই করবা, তাই কবা? আম্মা, আপনি কিছু কর না কেন? আপনি তো জানেন, তারপরও একটা কথা কইতেছেন না। শামসুন নাহার লাকিকে থামানোর চেষ্টা করলো। লাকি,
থামো এইবার। নিজেদের মধ্যে অশান্তি করলো ওরা আরো জুত পাইব, এমন কইরো না বউ। লাকি খেকে উঠল। করব না মানে? আমার জামাই পালাইয়া পালাইয়া থাকবো আর আমি চুপচাপ বইসা ওনার সুখ দেখুম? আম্মা, আপনি হয়তো আপনার ছেলের ভালোবাসেন, কিন্তু হে আমার স্বামী, তারা ছাড়া আমার দিন কেমনে যায় তা আমি জানি। এইসব মানুম না আমি। শামসুন নাহার বিরক্ত হয়ে চেঁচালো। তাহলে কি নিজেরা মারামারি কইরা মরবা? তাতে কার লাভ হইব? ওই পোলারাই তো। মাজেদের কেমন অন্ধকার লাগছিল চারপাশ। সে ধপ করে মাটিতে বসলো, হাফ ধরা গলায় বলল, মা, আপনার কথায় সব হইল, এখন কথা শোনা লাগে আমার। কেন আম্মা, দোষ কি আমার? শামসুন নাহার ছেলেকে শান্ত করার চেষ্টা করলো। মাজেদ, ওগোর কথা ধরিস না, মাথা নষ্ট হইয়া গেছে ওগোরে। বাদ দে বাজান। বাদ দিমু? আমারে কইলে তাও বাদ দিতাম, কিন্তু আমার মাইয়ারে বদনাম করার চেষ্টা করতেছে। কেমনে বাদ দিই আমরা? আমার মাইয়ার কি দোষ? পরে তো আমি চাইলে আসতে কইছিলাম, আপনার কথাই কিছু কই নাই। আজই সবাই আজে বাজে কথা কইতেছে আর আপনি চুপচাপ শুনতেছেন, একটা কথাও সেজুতির পক্ষে কইলেন না। শামসুন নাহার বড্ড বিরক্ত হলো। আরে কইলাম তো, আর তুই খামাখা এমন করছস? ওরা কইলে কি সে যদি খারাপ হইয়া গেল? আমাগো মাইয়া আমরা চিনি না? মাজেদ অদ্ভুত চোখে মায়ের দিকে তাকিয়ে থাকলো। সবকিছু কেমন যেন অধূসর লাগছে তার। সারা জীবন এদের জন্য কি করেনি সে? আজ তার পরিবার নিয়ে কথা বলতে একবার ভাবছে না। মুখে চাপ ধরা ব্যথা টের পেল সে। চোখ বুজে বসে রইল চুপচাপ। কয়দিন ধরে সেজুদের ভীষণ মন খারাপ। রোজাইফদের বাড়ি ছেড়ে এসে তার হাঁসফাঁস লাগে। তাদের বাড়িটার একতলায় কাজ কোনো রকমের শেষ হতেই তারা বাড়িতে উঠেছে। নতুন বাড়ির কোনো কিছুই আগের মতো সাজানো না, রুমগুলো ছোট ছোট। মাজেদের অবস্থা আগের মতো নেই বলে খুব বেশি কিছু ডিমান্ড করা যাচ্ছে না। সে যদি তার জন্য বরাদ্দ ছোট্ট রুমটা কোনো রকমে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। লাগোয়া বাড়ি বলে চাচাদের সব কথাই তার কানে এসেছে। তার উপর তার চাচাতো ভাই বোনেরা কেউ তার সাথে কথা বলছে না, দেখলেই মুখ বাঁকিয়ে চলে যাচ্ছে। একা একা কলেজে যাওয়া আসা করতে হচ্ছে। এদিকে রোজাইফকে বড় গলায় বলে এসেছে আর যাবে না ও বাড়ি, তাই নাদিরার সাথে কথা বলতে পারছে না। 2 দিন ধরে রোজাইফ তাকে দেখেও দেখে না। গতকাল কলেজ থেকে ফেরার পথে রোজাইফ অফিস থেকে ফিরল। বাড়ির সামনে ওকে দেখে মুখ ঘুরে চলে গেল। আজ সকালেও অফিস যাওয়ার সময় চোখাচোখি হলো। তখনও চোখাচোখি হতেই রোজাইফ নজর ফিরিয়ে নিল। ব্যাপারটা বড্ড গায়ে লাগছে সেজুতির। তাদের বাড়িতে থাকতে এই লোক সকাল বিকাল বিরক্ত করতে থাকে, অথচ আজ যেন চিনতে পারছে না তাকে। অপমান বোধ তাকে শুয়ের খোঁচ খাওয়ার মতো খুঁচাচ্ছে। হাজারো ভাবনায় আনমনা হলে বইয়ের উপরে মাথা দিয়ে চুপচাপ পড়ে রইল সে। হঠাৎ মাথায় স্নেহপূর্ণ স্পর্শ পেতেই চমকে মাথা ধরল সেজুতি। পেছনে মাজেদকে দাঁড়িয়ে থাকতে দেখল। অপ্রতিভভাবে হাসল সে। আব্বা কখন আইছেন? মাজেদ শুকনো হাসি দিল। আইসি মেলাক্ষণ, খাইতে বসছিলাম, তোরে ডাকলাম, সারা পাই নাই। আয়সা দেখি মন খারাপ কইরা বইসা আসোস। কি হয়েছে রে মা, মন খারাপ কেন তোর? সেজুতি মাথা নাড়ে। কই মন খারাপ? মন খারাপ না আব্বা। মাজেদ দীর্ঘশ্বাস গোপন করে। তাইলে চল খাইয়ানে, তোর মা ডাকতাছে অনেক সময় ধইরা। চলো আব্বা। সেজুতি উঠে দাঁড়ালো। মাজেদ এগিয়ে যেতে সেজুতি পিছু ডাকলো। আব্বা একটা কথা কমু, রাখবা না তো? মাজেদ অবাক হয়ে মাথা দুলালো। সেজুতি মৃদু স্বরে বলল, একা একা ভালো লাগে না আব্বা। নিজের রাগ জেদ ভুইলা বুবুকে এইবার না হয় বাড়িতে ডাকো। দেখতেছে তো নিজের ছাড়া কেউ আপন না, স্বার্থের টানে লাগলে ভাই ভাইরে চিনতেছে না। আর তুমি এগো লাইগা কত কি করছো। বুবুরে 2 বার বিয়া দিলা, তার জীবনে সমস্যা তৈরি করলা, তাও কি হেগোর মন পাইলা? মাজেদ বিস্মিত হয়ে মেয়ের মুখপানে চাইল। সেজুতি ঢুক গেল। মানলাম বুবু একা বিয়া কইরা অন্যায় করছিল, তাই বইলা তাকে ধইরা আইনা আরেকখান বিয়া দেওয়ার মতো পাপ কি সে করছিল? একটু টাকা পয়সা কম হইলেও সোহাগ ভাই ভালো মানুষ, বুবুরে অনেক ভালোবাসে। তোমরা তারে এত পেরেশান করছো, তাও কিন্তু সে বুবুরে কোনো অশান্তি দেয় নাই। মাজেদ মনে মনে ভীষণ লজ্জিত হলো। কয়দিন ধরে সেও একই কথা ভাবছিল, কিন্তু চক্ষু লজ্জায় মুখ ফুটে বলতে পারছে না। বড় মেয়ের প্রতি করা অন্যায়ের কথা মনে করে অপরাধ বোধ জেগে ওঠে মনে। ভাবছিল মেয়েটাকে বাড়িতে ডাকবে, কিন্তু মুখ ফুটে বলতে সংকোচ হয়। তাছাড়া বড্ড একা হয়ে গেছে সে।
কারোর সাথে দুদণ্ড কথা বলবে এমন পুরুষ এখন বাড়িতে নেই বললেই চলে। এখন সেজুতির কথায় মাজেদের চেহারায় স্বস্তি ফিরে এলো। এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখলো, মোলায়েম গলায় বলল, কইল তোর বুবুরে ডাক মনে, ওরা আইসা কয়টা দিন থাকুক আমাগো সাথে। নতুন বাড়ি তো সকল দেখো নাই। সেজুতি খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরে। হাসা আব্বা, আপনি সত্যি বুবুরে ডাকবেন? মাজেদ মাথা দোলায়। ডাকমু, কইল ফোন দি মনে, এখন চল ভাত খাইতে যাই, মেলা রাত হইছে। সেজুতি মেনে নিয়ে বাবার পেছু পেছু এলো, চুপচাপ বসে ভাত খেলো। রোজার বারান্দায় দাঁড়িয়ে সেজুতিদের একতলা বাড়ির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বাতি জ্বলছে এখনো, তার মানে ওরা সজাগ আছে। কপালে আঙ্গুল ঘষল রোজাইফ। আজও দেখা হয়েছিল সেজুতির সাথে, কিন্তু ইচ্ছে করে ওকে অ্যাভয়েড করেছে রোজাইফ। মেয়েটা অনেক কিছুই বোঝে না বা বুঝতে চায় না, মূলত ওকে কিছু বুঝতেই ওকে ইগনোর করছে। দেখা যাক সেজুতির বোঝা আসে কিনা। শ্বাস ফেলে পাশের দুই বাড়িতে নজর দিল। তার ধারণা সাজেদ আর জাহাঙ্গীর আশেপাশে লুকিয়ে আছে। দুটোকে ধরে জালে দিতে পারলে শান্তি পেত। রোজাইফ সিদ্ধান্ত নিয়েছে কোর্টে মামলা করবে জমি বুঝে নিতে। এতদিন এদের সাথে আপোষে সব কাজ করতে চেয়েছে, কিন্তু এরা ভদ্র মানুষ না। আপোষ করাটাকে দুর্বলতা ভাবছে। এদের সাথে এদেরই ভাষায় কথা বলতে হবে। কোর্টে দৌড়ঝাঁপ না করলে টের পাবে না কার সাথে লাগতে এসেছে। রোজাইফ আরেকবার সেজুতিদের ঘরের দিকে তাকিয়ে নিজের রুমে ঢুকলো। কলেজ থেকে ফিরে সকালকে দেখে খুশিতে চেঁচিয়ে উঠল সেজুতি, মনকে জড়িয়ে ধরল। বুবু, তুমি আইছো? সকাল হাসলো। আব্বা ফোন দিছিল, না আইসা কেমনে পারি? সেজুতি হাসি মুখে বোনকে দেখলো। দুলাভাই আইছে? সকাল মাথা দোলায়। আইসে, আব্বার লগে দেখা করতে গেছি স্কুলে, আব্বাই ডাকছে তারে। সেজুতি বোনের হাত টানলো। ঘরে চলো আপা, মেলা গল্প আছে তোমার লগে। সকাল ওকে থামিয়ে বলল, থাম, চল আগে ওই বাড়িতে যাই, সবার লগে দেখা কইরা আসি। সেজুতি একবার মুখ ঘুরিয়ে দোতলার দালানটাকে দেখলো, তারপর মলিন কণ্ঠে বলল, তাহলে তুমি যাও আপা, আমি কেবল আইলাম, হাত মুখ ধুইয়া কিছু খাইয়া নেই, খিদা লাগছে বহুত। সকাল মন দিয়ে বোনকে দেখছিল। সে বলল, একা যাবো? চল না তুই, আমার চাইতে তোরে ভালো চিনে ওরা। সেজুতি মাথা নাড়ে। সকাল খুবই অবাক হলো সেজুতির কথাই। যে মেয়ে সারাদিন ওই বাড়িতে পড়ে থাকে, সে ফুট করে ওই বাড়ি যাবে না বলছে কেন? ঘটনা কি? সকাল সন্দিহান গলায় শুধায়, যাবি না কেন? কিছু হইছে? কেউ কিছু কইছে তোরে? সেজুতি ছলছল নয়নে বোনের দিকে তাকালো। তার গলা ধরে আসছে কান্নায়। সে মাথা দুলিয়ে বলল, বাড়ির মানুষই কত কিছু কইতাছে, আর কে কি কইব। আসলেই তো আমি নিজের বাড়ি থুইয়া ওই বাড়িতে কেন থাকুম? তুমি যাও বুবু, আমি ওই বাড়িতে আর যাবো না। কিন্তু ভাই তো তোরে ভালো পাই, এই কিছু কয় নাই? সকালের কথায় চমকে উঠল সেজুতি। ভালো পাই মানে কি? হেই বেডার লাইগা তো সব ঝামেলা লাগছে। সকাল ভ্রুকুচকে তাকিয়ে থেকে বলল, তুই বুঝোস নাই, রোজাইফ ভাইজান তোরে অনেক ভালো পাই, তার লগে তুই আবার কোনো উল্টাপাল্টা করস নাই তো? সেজুতি রেগে গেল। হ এখন নিজের বইনের দোষ দেখবা তুমি। ওই দামরা বেড়ায় সাধু, হ্যাঁ সব সময় আমারে। কথা শেষ করতে পারে না সেজুতি। রোজা এসে দাঁড়িয়েছে উঠোনে। সে গরম চোখে সেজুতির দিকে তাকাতেই সেজুতি ঢুক গেল। সকাল রোজাইফকে দেখে হাসলো। ভাইজান, আপনি কেমন আছেন? রোজাইফ হাসলো। ভালো। তুমি কখন এলে? এসো বাসায় এসো। এই তো চাইতেছিলাম আপনার কাছে, সেজুতিরে কইতেছিলাম যাওয়ার জন্য, সে কয় চাইবো না আপনাগো বাড়ি। রোজাইফ এক পলক দেখলো সেজুতিকে, মাথা নেড়ে বলল, না এলে না আসবে, জোর করো না কাউকে। তুমি এসো একসাথে চা খাই। জি ভাইজান। সকাল দেখলো সেজুতির মুখ কালো হয়ে গেছে। রোজাইফ অবশ্য দাঁড়ায়নি, হেঁটে নিজেদের বাড়িতে ঢুকে গেল। সকাল সেজুতির কাছে এসে ফেসফুসিয়ে জানতে চাইল, হইছে কি তো গো? ভাইজান রাগ হইছে লাগে, কি করছিস তুই? সেজুতি গরম চোখে তাকায়। এত ভাইজান ভাইজান করো কে? আমরা কেউ না তোমার, থাকো তোমার ভাইজান নিয়া। সেজুতি ধূপ ধাপ পা ফেলে বাড়ির ভেতরে চলে গেল। সকাল কয়েকবার ডাকলো সেজুতিকে, কিন্তু সে সাড়া দিল না। আগত একাই পা বাড়ালো ও বাড়িতে। অন্তত কথা বলে বুঝে আসুক আসলে কি হয়েছে। ফজিলাতুন্নেসা আর নোমার সাথে কুশল বিনিময় করলো সকাল। নাদিরা বেশ খুশি হলো তাকে দেখে।
গাল ফুলিয়ে অভিযোগ জানালো সেজুতির বিরুদ্ধে। সকাল হাসি মুখে শুনল সব। রোজাইফ নাস্তা খেতে বসে ডাকলো তাকে। সব শুনেছো তো? তোমার চাচারা কি কাণ্ড করেছে? সকাল নত মুখে মাথা দোলায়। আব্বা বলছে সব, সে আপনাদের সম্পদ বুঝাই দিতে চাইতেছে অনেক আগে থেকেই, কিন্তু দাদি আর চাচাদের কারণে পারতেছে না, তারা ঝামেলা করতেছে। আমি তো কোর্টে মামলা করার প্ল্যান করতেছি। এইভাবে আর কতদিন? সকাল ঠোঁট চেপে ধরে। ভাইজান কিছু মনে না করলে একটা কথা কই। রোজাইফ সম্মতি দিতে সকাল বলল, মামলা কইরেন না, ওনারা না হলে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, আর সেইটা আপনি কোনোভাবে ঠেকাইতে পারবেন না। যেমন ধরেন ফুপার ক্ষতি করার চেষ্টা করছে, তাই বলতেছি ওদের সাহায্য করার জন্য উপায় খোঁজেন। রোজাইফ চিন্তিত হলো। সকালের কথা ফেলে দেওয়ার মতো না। 2 সপ্তাহ গত হওয়ার পর সে যদি আবিষ্কার করলো রোজাইফের থেকে দূরে থাকতেও সহ্য লাগছে তার। ওই লোকের ধমক না খেয়ে কেমন যেন বিস্বাদ লাগছে জীবনটা। তার উপর রোজাইফ তাকে দেখলে না দেখার ভান করে, তখন খুব অপমান বোধ করে। বুকে তীব্র জ্বলনি টের পায়। রোজাইফকে মনে মনে হাজার গালাগাল দিয়েও মন শান্ত হচ্ছে না তার। নাদিরাটাও কেমন যেন স্বার্থপর হয়ে গেছে। একটা দিনও সেজুতিকে ডাকে না। নিশ্চয়ই মিস করে না, আর না হলে ঠিকই ডাকতো। সেজুতি ভাবলো যথেষ্ট হয়েছে আর না, আজ রোজাইফের সাথে কথা বলতেই হবে। কলেজ থেকে ফিরতে গিয়ে রোজাইফের সাথে দেখা হলো সেজুতির। কথা বলার জন্য মনস্থির করলেও কেন যেন পারল না। উল্টো ঘুরে চলে আসতে গিয়ে অবাক হলো, রোজাইফ ডাকছে তাকে। সেজুতি বিস্মিত হয়ে রোজাইফকে দেখলো। আপনি আমারে ডাকতেছেন? রোজাইফ বিরক্ত সূচক শব্দ করে বলল, আশেপাশে তো আর কেউ নেই, তাহলে তোমাকেই ডাকছি। সেজুতি কিছুটা ভাব নিয়ে বলল, কেন ডাকতেছেন? আমার লগে কি দরকার? আপনার দরকার থাকলে আমার নাই। আপনার মতো স্বার্থপর মানুষ লগে কথা কইতে চাই না। রোজাইফের ভ্রু কুঁচকে গেল। দাঁতে দাঁত চেপে বলল, ফালতু আলাপ ঝাড়লে চর খাবে। একদম ভাব নেবে না। আমি জানি আমার সাথে কথা বলার জন্য জান চলে যাচ্ছিল তোমার। সেজুতির মুখ কালো হয়ে গেল। এই লোকের সামনে ঠিকমতো অভিমানও করা যায় না। সবসময় অ্যাকশন হিরোর মোডে থাকে। সে গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রোজাইফ বলল, এখনই বাসায় এসো, কাজ আছে তোমার সাথে। আসুম না, সব সময় খালি বকা দেন। রোজাইফ 2 কদম এগিয়ে আসতে সেজুতি ভয়ে পিছিয়ে গেল। রোজাইফ কঠোর দৃষ্টি ফেলে। বাবার কথা মনে আছে তো? কিছু বলছি না বলে। সব ভুলে গেলে তো সমস্যা। আর একবার যেন বলতে না হয়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, না হলে খারাপ হবে। সেজুতি ভেঙচি কেটে ঘরে ঢুকে গেল। রোজাইফ সেদিকে তাকিয়ে রইল কিছু সময়, তারপর নিজের বাড়িতে ঢুকে গেল। ঘন্টা খানিক পরে সেজুতি এলো। তখন রোজাইফটা সকলে সন্ধ্যার নাস্তা করছে। ওকে দেখে নাদিরা খুশিতে লাফিয়ে উঠল। সেজুতিপু, তুমি এত নিষ্ঠুর, এতদিনের একবারও দেখতে এলে না আমাদের। সেজুতি মন খারাপ করে উত্তর দিল, তোমরা মনে হয় আমারে অনেকবার দেখতে গেছো, তোমরাও স্বার্থপর। সেজুতির কথা বলার ধরনে নোমা আর হাসেম হেসে দিল। নাদিরা ওর হাত ধরে টানলো। এসো নাস্তা করি, মা মজাদার পেঁয়াজও বানিয়েছে। খাবো না গো, আমি কেবলই খেয়ে এলাম। নাদিরা জোর করে, খাও না, তুমি তো মায়ের হাতের রান্না পছন্দ করো। সত্যি পেট ভরা না হলে খেতাম। সেজুতি কিছুতেই খেতে রাজি হলো না দেখে ওরা সকলে অবাক হলো। মেয়েটা কি সত্যি চেঞ্জ হয়ে গেল ওর পরিবারের বাকি সবার মতো? রোজাইফ অবশ্য চুপচাপ দেখলেও সব, কোনো মন্তব্য করলো না। চা শেষ করে সেজুতিকে উপরে যেতে বলে সে উঠে গেল। কিছুক্ষণ পর সেজুতি দরজা নক করতে রোজাইফ ডাকলো, ভেতরে এসো। সেজুতি ভয়ে ভয়ে ভেতরে এলো। আমারে ডাকছেন কেন? রোজাইফ সোজা হয়ে বসলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে জানতে চাইলো, তোমার কি মনে হয় কেন ডাকছি? সেজুতি থতমত খেলো। আমি কেমনে কমু? রোজাইফ উঠে সেজুতির কাছে এসে দাঁড়ায়, এতটাই কাছে যে ওর নিঃশ্বাস আছড়ে পড়ছে সেজুতির মুখের উপর। সেজুতি অস্বস্তিতে সেটে গেল দরজার সাথে। দূরে দাঁড়ান, এত কাছে দাঁড়াইছেন কেন? কি? রোজাইফ ফিসফিসিয়ে উঠল, যে কথা বলবো তা কানে কানে বলতে হয়। সেজুতি নার্ভাস হয়ে তোতলায়। কি করবেন? রোজাইফ আরও একটু কাজ ঘেঁষে এসে সেজুতির কানের কাছে মুখে গিয়ে এনে বলল, আমি তোমাকে। সেজুতির বুকের ভেতর ড্রাম বাজছে যেন, হার্টবিট দ্রুত হচ্ছে। সেজুতি কাপড় খামচে ধরল। গত কয়েকদিনে সে রোজাইফকে যেমন মিস করেছে সেরকম রোজাইফও করেছে। জানতে উদ্গ্রীব হলেও রোজাইফ বাক্য শেষ করে না।
উল্টে ঘুরে টেবিলের কাছে গিয়ে কিছু কাগজ নিয়ে এলো, সেজুতির হাতে দিল। আমি তোমাকে একটা কাজ দিতে যাচ্ছি, পারবে করতে? মন সেজুতি বোকার মতো মুখ করে বলল, হ্যাঁ। দিয়ে শোনো, এই কাগজগুলো এখনই তোমার দাদিকে দেবে। শুধু দিলে হবে না, তাকে পড়ে শোনাবে, ঠিক আছে? সেজুতি মনে মনে ভীষণ লজ্জা পেল। সে ভেবেছিল রোজাইফ অন্য কিছু বলবে। এখন কাজের কথা শুনে মেজাজ খারাপ হলেও কিছু বলল না, কেবল মাথা দোলায়। সেজুতি চলে যাচ্ছিল, রোজাইফ পিছু ডাকলো। এখন থেকে আমার সামনে শুদ্ধ ভাষায় কথা বলবে, ঠিক আছে? কথা না বাড়িয়ে চুপচাপ চলে গেল সেজুতি সুজা শামসুন নাহারের ঘরে। সে কাগজগুলো তার হাতে দিল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।